গতকাল কথা বলেছিলাম গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি প্রসঙ্গ নিয়ে এবং শেখ হাসিনার পলায়নের 1 মাস পূর্তি নিয়ে। একই সঙ্গে গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার, সেই সরকার 1 মাস পূর্ণ করতে যাচ্ছে, সেটা নিয়েও আলোচনা আছে। তারা কি করলেন, কতখানি করলেন, কতখানি করতে পারবেন, সেটা নিয়ে একটা আলোচনা আছে। সেই আলোচনার জায়গায় যাবার আগে আমি আমার নিজের দু একটি প্রসঙ্গ নিয়ে কথা বলি, যে কথাটা বলা দরকার মনে করছি। তার আগে বলে নেই যে আরেকটি বিষয় আলোচনায় আছে, যে ফ্যাসিবাদী রাজনৈতিক দল অর্থাৎ ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল যে রাজনৈতিক দলটি, সেই দলটির নাম আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারবেন কি পারবেন না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন, সেখানে থেকে তিনি কথা বলতে পারবেন কি পারবেন না, রাজনীতি করতে পারবেন কি পারবেন না, এই প্রসঙ্গগুলো আলোচনায় আছে। সবগুলো প্রসঙ্গ না হলেও কয়েকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তার আগে নিজের প্রসঙ্গ নিয়ে একটি কথা বলে রাখি। গত কয়েকদিনের আমার ভিডিওতে লক্ষ্য করছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং মন্তব্য করেন, আমার মোটামুটিভাবে আপনাদের সম্পর্কে একটা ধারণা আছে। এই কারণে যে যারা মন্তব্য লেখেন, আমি প্রায় সবার মন্তব্য দেখি। দু একটি চোখ এড়িয়ে গেলেও যেতে পারে অন্য ব্যস্ততার কারণে, যখনই সময় পাই আমি মন্তব্যগুলো পড়ি, দেখি। মন্তব্যের জবাব দেওয়া হয় না, কারণ জবাব দেওয়ার জন্য যে সময় দরকার সেই সময় হাতে থাকে না, যে কারণে আপনাদের মন্তব্যের জবাব দেই না। কিন্তু আপনাদের মন্তব্যগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে মন্তব্য করেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি। শুধু প্রশংসামূলক যে কথা থাকে আমি সেটাই দেখি না, সমালোচনামূলক যে মন্তব্যগুলো থাকে সেগুলো আমি খুব গুরুত্ব দিয়ে দেখি। সত্যি কথা বলছি। 1 নম্বর, গত কয়েকদিনের ভিডিওতে একটি জিনিস লক্ষ্য করলাম, যে অনেকেই এসে বলছেন গত 15 বছর কোথায় ছিলেন, গত 15 বছর তো কথা বলেননি, গত 15 বছর তো এইভাবে কথা বলেননি। এরকম বহু কথা বলছেন অনেকে, সবাই না হলেও অনেকে। কেউ কেউ এসে সরাসরি আক্রমণ করছেন। যখন জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ আসছে তখন এসে সরাসরি আক্রমণ করছেন। কেউ আমাকে ভারতের দালাল বানাচ্ছেন, কেউ রয়ের এজেন্ট বানাচ্ছেন, রয়ের দালাল বানাচ্ছেন, কেউ আওয়ামী লীগের এজেন্ট বানাচ্ছেন, আওয়ামী লীগের দালাল বানাচ্ছেন। খুব পরিষ্কার বলি যে আমি প্রশ্ন করি, যে কাউকে প্রশ্ন করি। স্বৈরাচার শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকেছে, একান্তই যে প্রশ্নগুলো করা যায়নি, সেই 2-4টি প্রশ্ন ছাড়া ভয়াবহ রকমের ঝুঁকি নিয়ে হলেও সব সময় প্রশ্ন করেছি। যারা আপনারা বলছেন যে 15 বছর কোথায় ছিলেন, 15 বছর প্রশ্ন করেছি, কথা বলেছি। এখন হতে পারে দুটি বিষয় হতে পারে। আপনারা যারা প্রশ্ন করছেন যে 15 বছর কোথায় ছিলেন, এতদিন কেন বলেন নাই, মুক্ত পরিবেশে কথা বলছেন, তাদের ক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। একটি বিষয় হতে পারে যে আপনারা যারা এই প্রশ্ন করছেন তারা মনে করেন যে আমার ভিডিও দেখার দরকার নেই, এই কারণে 15 বছর আপনারা আমার ভিডিও দেখেন নাই, সেই কারণে আপনাদের জানা নাই যে আমি যে কথা বলেছি সেটা আপনাদের জানা নাই। হতে পারে, সবার ভিডিও সবার দেখতে হবে এরকম কোনো কথা নেই। আরেকটা হতে পারে আপনারা হয়তো দেখেছেন, কিন্তু দেখে আমার কথাকে বা আমার কাজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি 15 বছরে, সেই কারণে হয়তো আপনারা মনে করছেন যে গত 15 বছর কথা বলেননি কেন। দুটোর যে কোনোটাই সত্যি হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি আমার কাজকে বা কথাকে গুরুত্বপূর্ণ না মনে করতে পারেন, আপনি আমার ভিডিও নাও দেখতে পারেন, কিন্তু যদি আপনি এসে প্রশ্ন করেন যে গত 15 বছর কেন বলেননি, তাহলে এই প্রশ্নটি করার আগে তো আমার প্রশ্নটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আমার কাজ না, তাতে আমার কোনো আপত্তি নেই, আমার কথা গুরুত্বপূর্ণ না, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার যদি মনে হয়ে থাকে যে গত 15 বছর কথা বলিনি, সেটা বলেন, তাতেও আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে একটু তাহলে আমি গত 15 বছর যে কথাগুলো বলেছি, যে লেখাগুলো লিখেছি, সেগুলো আপনার একটু দেখতে হবে। যদি মন্তব্য করতে চান, দেখতে হবে মানে আপনি দেখতে বাধ্য নন, কিন্তু যদি মন্তব্য করতে চান তাহলে আপনাকে একটু দেখে কথা বলতে হবে। যে আমি বাংলাদেশে থেকেছি, আমি বাংলাদেশের বাইরে যাইনি, বাংলাদেশের বাইরে যারা থেকে কথা বলেছেন তারাও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা। কাউকে আমি অনেক গুরুত্বপূর্ণ তারা। তো আমি বাংলাদেশের ভেতরে থেকেছি, বাংলাদেশের ভেতরে থেকে কথা বলেছি,
আমার বিবেচনায় ততটা কথা বলেছি যতটা বলা সম্ভব ছিল, তার চেয়ে আর একটু বেশি বলেছি। সেটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ না মনে হলে আমার কোনো কিছু করার নেই। যাই হোক, এটা হচ্ছে আপনাদের বিষয়ে, আমার কথা বিষয়ে আপনার বক্তব্য। বাট আমি মনে করি, আমি যেহেতু সবাইকে নিয়ে প্রশ্ন তুলি, আমি যেহেতু দানবীয় স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়ে তাকে নিয়েও প্রশ্ন তুলেছি, আপনারা আমাকে নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে পারবেন। আপনাদের যা মনে হয় সেটা আপনারা বলতে পারবেন, আমি শুধু আমার কথাগুলো বলে রাখলাম। আর আরেকটি জায়গাতে আমি দেখছি যে এই ভিডিওর নিচে এসে অনেকে অনেক বিষোদ্গার করছেন, গালাগালি করছেন। গালাগালির একটা কারণটা হচ্ছে আমার মতের সঙ্গে আপনাদের মতটা মিলছে না। কেন মিলছে না? আমি আমার বক্তব্যটা দিই। ধরুন, আমি ঢালাও মামলার বিরোধিতা করছি। আমি বলছি যে ঢালাও মামলা, ধরেন 200 জন বা 300 জনের নামে আসামি করলে বিরোধিতাটা কেন করছি? আমি কি ওই মামলাটার বিচার চাই না, সেই কারণে বিরোধিতা করছি? আপনাদের চেয়ে আমি বিচারটা বেশি চাই, যদি এইভাবে বলি। আপনারাও চান, আমি বেশি ছাড়া কম চাই না, বেশি চাই হয়তো বলা ঠিক নয়। কিন্তু বিরোধিতাটা করছি কেন? বিরোধিতা করছি, যদি 300 মানুষের নামে মামলা করা হয়, বাংলাদেশের পুলিশের, এমনকি পৃথিবীর কোনো দেশের পুলিশের ওই সক্ষমতা নাই যে 300 মানুষের থেকে তদন্ত করে সেখান থেকে প্রকৃত আসামিদের বের করে সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। এই কারণে উন্নত দেশগুলো যখন একটা মামলা করে, তখন মামলা করলে সুনির্দিষ্ট করে মামলা করে, যাতে সেটা তদন্ত করে শাস্তি নিশ্চিত করা যায়। আর আমরা মামলা করি সুষ্ঠু তদন্ত করে শাস্তি নিশ্চিত করার জন্য নয়, আমরা মামলা করি মানুষকে হয়রানি করার জন্য। আমি বলতে চাইছি যে এখনকার যে সময়, সেই সময়টি মানুষকে হয়রানি করার নয়, সেই সময়টি হচ্ছে সুনির্দিষ্ট করে মামলা করে বিচার করার। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, 7-8 দিনের মধ্যে, আন্দোলন হয়েছে 22 দিন, কিন্তু 7-8 দিনের মধ্যে 800 থেকে 1000 মানুষকে হত্যা করেছে। আপনারা তো রাস্তায় ছিলেন, আপনারা তো জানেন যে কীভাবে সে হত্যা করেছে। আপনাদের কাছে আমার এই গল্প করার দরকার নাই, কিন্তু ওই হত্যাকারীদের বিচার হতে হবে না? এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যদি ওই হত্যাকারীদের বিচার ওই হত্যা মামলায় না করে, যদি ওই হত্যাকারীদের আপনি যদি এমন মামলায় আসামি করেন, তাহলে তো আপনি বিচার করতে পারবেন না, এই বিচার প্রক্রিয়াটা শেষ হবে না, সম্পন্ন করা যাবে না। তাহলে বিষয়টা কি হবে? একটা হতাশা তৈরি হবে। যেমন ধরেন, আমি বিরোধিতা করেছি কি, সিমিন হোসেন রিমির বিরুদ্ধে মামলা করা হয়েছে, বিস্ফোরক আইনে মামলা। আপনারা এসে বলছেন যে না, সিমিন হোসেন রিমি যেহেতু ভোটারবিহীন নির্বাচনে এমপি হয়েছে, আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতিমন্ত্রী হয়েছে, সেই কারণে তিনিও দোষী। আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না। ভোটারবিহীন নির্বাচন করা, শেখ হাসিনার মতো দানবীয় স্বৈরাচারের মন্ত্রিসভায় থাকা, প্রতিমন্ত্রী হওয়া, এগুলো নিয়ে আপনারা যে কথাগুলো বলছেন, সেই ক্ষোভটা অবশ্যই থাকতে পারে, আমার নিজেরও আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি সিমিন হোসেন রিমির যদি আপনি খুঁজতে যান, দেখবেন যে 1 টাকার দুর্নীতি খুঁজে পাবেন না, কোনো সন্ত্রাসী বাহিনী পাবেন না, তার নিজস্ব কোনো সন্ত্রাসী বাহিনী পাবেন না। যদি নির্মোহভাবে খুঁজতে যান, দেখবেন সে মানুষের জন্য অনেক কাজ করেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে সে শুধু ভোটারবিহীন নির্বাচনে অংশ নিয়েছে, মন্ত্রী হয়েছে, সেই কারণে তার নামে আগে মামলা করতে হবে, নাকি শাহজাহান খান বা মোহাম্মদ আলী আরাফাত, না ওবায়দুল কাদের, না হাসান মাহমুদ, এদের বিচারটা আগে করতে হবে? আমার বিবেচনা বলে যে এই আসাদুজ্জামান খান কামাল, শাহজাহান খান, হাসান মাহমুদ, আরাফাত, পলক, এইগুলোর বিচার আগে করা দরকার, সুনির্দিষ্ট করে বিচার করা দরকার। পুলিশের কর্মকর্তা যারা, বেনজির তো পালিয়ে বেঁচে গেছে, বিপ্লব সরকারের বিচার করা দরকার, হারুনের বিচার করা দরকার। তো এই যে নামগুলোর কথা বলছি, মনিরুলদের বিচার করা দরকার, এই যে নামগুলো বলছি, আপনি খেয়াল করে দেখেন বিপ্লব সরকাররা কোথায় গেল, হারুন কোথায় গেল, হাসান মাহমুদ কোথায় গেল, মোহাম্মদ আলী আরাফাত কোথায় গেল, ওবায়দুল কাদের কোথায় গেল? তো আপনি যদি ফোকাসটা নষ্ট করে ফেলেন, আপনার মূল ফোকাস যদি ঠিক না থাকে, তাহলে আমার ধারণা যে প্রকৃত অপরাধীদের বিচার করাটা দিন দিন অনেক কঠিন হয়ে যাবে। সেই কারণেই বলছি যে সিমিন হোসেন রিমির নামে মামলা দিতে পারেন। আপনারা এটা বলতে পারেন যে হ্যাঁ, আগে তো এরকম মামলাই হতো, পুলিশ এটাই দিত, আগে এরকম মামলা দিত বলেই তো আমাদের বিরোধিতা ছিল। বিএনপি নেতাকর্মীদের নামে যখন মামলা দেওয়া হয়েছে, আমরা তো প্রতিদিন তার বিরোধিতা করেছি।
এখন বিএনপির কোনো নেতাকর্মীদের জোর করে শাস্তি দেওয়া হয়েছে, আদালত কিন্তু আবার জামিনও দিয়ে দিয়েছে, কারণ ওই জোর করে শাস্তি দেওয়াটা তো টিকিয়ে রাখা যায় না। শেখ হাসিনা কোর্টকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করত, সেই কোর্টও কিন্তু যাদেরকে শাস্তি দিয়েছিল জোর করে রাতের বেলা আদালত বসিয়ে তাদেরকে কিন্তু জামিন দিয়ে দিয়েছে, তাদেরকে কিন্তু শেখ হাসিনা সরকার আটকে রাখতে পারেনি। আর এই সরকার তো কোর্টকে ওইভাবে প্রভাবিত করবে না, তাহলে এই মামলাগুলো তো কোনোটাই টিকবে না। আমার ভয়ের জায়গা ওইটা। প্রকৃত অপরাধীদের চেয়ে যারা তুলনামূলকভাবে কম অপরাধী তাদের পেছনে যদি সময় ব্যয় করা হয় তাহলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে। যেমন সিমিন হোসেন রিমি কোনোদিন দেশ ছেড়ে পালাবে না, কিন্তু শাহজাহান খান বলেন, আরাফাত বলেন, ওবায়দুল কাদের বলেন, এই যে যাদের নাম মনে আসবে, বিপু বলেন, নসরুল হামিদ বিপু বলেন, এগুলো সবগুলো সুযোগের অপেক্ষায় আছে দেশ ছেড়ে পালানোর। কেউ কেউ পালিয়ে গেছে, কেউ কেউ হয়তো পালিয়ে যাবে। তো আপনার মনোযোগটা কোন দিকে দেওয়া দরকার? আর ওই এখন শাহজাহান খানের সাথে 3000 শ্রমিককে আসামি করবেন, নাকি শাহজাহান খান সহ 5 জনকে আসামি করে বিচারটা দ্রুত সম্পন্ন করবেন, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ার যে ভয়েস, সেই ভয়েসটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের বুঝতে হবে যে আগে যেরকম মামলা হয়েছে এখনও সেই রকম মামলা করে ভয় দেখানো, হয়রানিই চলবে, না প্রকৃত অপরাধীদের বিচার করতে হবে। আমি চাই, আমার মতামত হচ্ছে প্রকৃত অপরাধীদের বিচার করতে হবে। আর আপনারা যদি না চান, আপনারা যদি মনে করেন যে না হাজার হাজার মানুষের নামে মামলা দিতে হবে, লাখ লাখ মানুষকে আসামি করতে হবে, তাহলে তো আমার কোনো কিছু বলার নাই। আপনারা সেটা চাইতেই পারেন, সেই স্বাধীনতা আপনার আছে। তো সেই স্বাধীনতা যদি থাকে, তবুও আমি বলবো একটু বিবেচনা করে দেখার জন্যে যে আমাদের আসলে কোন দিকে যাওয়া দরকার। কারণ 1000 মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে না? বিচার তো সুনির্দিষ্ট করে হতে হবে। বিচারটা কে করেছে? হত্যাকাণ্ডটা কে করেছে? হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা, নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলেছে, পুলিশের আইজিপি থেকে শুরু করে বড় কর্মকর্তারা সবাই তাকে গুলি করতে বলেছে, মাঠ পর্যায়ের পুলিশ গুলি করেছে। তাহলে এখন আমি কি সব পুলিশের বিচার করব, না প্রথমে শেখ হাসিনার বিচার করব, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করব, তারপর পুলিশ কর্মকর্তাদের বিচার করব? যে কনস্টেবল গুলি করেছে সেটা তো অনেক পরের ব্যাপার। এখন শেখ হাসিনার সঙ্গে যদি আমি 3000 আসামি রাখি, 300 আসামি রাখি, 500 আসামি রাখি, তাহলে তো কোনো বিচারই সম্পন্ন করা যাবে না। এটা তো তদন্ত চলবে বছরের পর বছর ধরে। ভুলে গেলে চলবে না, যে রাজনৈতিক সরকারই ক্ষমতায় আসুক, সেই রাজনৈতিক সরকার এই সমস্ত ঘটনা নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, প্রকৃত অর্থে বিচার করবে না। তো এই কারণেই আপনাদের সঙ্গে আমার মূল পার্থক্যের জায়গাটা তৈরি হচ্ছে। তো পার্থক্যের জায়গাটা থাকতে পারে, সেটা ঠিক আছে, আপনারা দ্বিমত করতে পারেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি বা যেটা বলার চেষ্টা করছি সেটা আপনাদের একটু বোধের মধ্যে নিয়ে তারপরে কথাটা বলেন। এখন ধরেন আর্থিক সেক্টরে আপনি কত জনের বিচার করবেন? একেবারে লুটপাট করে তো তছনছ করে দিয়েছে। তো ঠিক আছে, আপনি তো সালমান রহমানের বিচার করেন, সুনির্দিষ্ট করে আর্থিক সেক্টরের একজনের বিচার করেন। ওই যে রুবায়াতুল, শিবলি রুবায়াতুল যে স্টক এক্সচেঞ্জে ছিল, শিক্ষক কিন্তু একেবারে পুরো একটা বাটপার, তো তার বিচার করেন। অর্থমন্ত্রী কামাল তো পালিয়েছে, পাবেন না। তো অর্থর যে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল যে ভদ্রলোক, কয়েকদিন আগে পদত্যাগ করলো, তো এই ভদ্রলোকের বিচার করেন। এরকম বেছে বেছে নেন যে 10, 15, 20, 30, 50 জনের বিচার করেন, তাহলেই তো আপনার এই অপরাধের একটা বিচার করা সম্পন্ন হয়। শেখ আব্দুল হাই বাচ্চুকে খুঁজে বের করেন, বের করে শেখ হেলাল সহ শেখ হাসিনার ভাইদেরকে ধরেন, যারা শেখ আব্দুল হাই বাচ্চুর টাকা নিয়ে টাকার ভাগ নিয়েছে। পিকে হালদারের টাকার ভাগ কে কে নিয়েছে তাদেরকে বিচার করেন। সালমান রহমানের টাকা কে কে নিয়েছে তাদের বিচার করেন। এস আলমের টাকা কে কে নিয়েছে উপরের দিকের, তাদের বিচার করেন, উপস্থিতিতে বা অনুপস্থিতিতে। সেটা না করে যদি হাজার হাজার লাখ লাখ মানুষের নামে বিচার করতে যান, তাহলে এটা কত বছর সময় লাগবে? কোনো বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে? এই মামলা করে কোনো লাভ আছে? আমি শুধু এটা বলার চেষ্টা করছি। এই কথা বলার পরেও যদি আপনার কাছে মনে হয় যে আমি ভারতের দালালি করছি, আমি রয়ের দালালি করছি, তাহলে সেটা আপনাদের ব্যাপার, আপনারা সেটা মনে করতে পারেন। আর দয়া করে শেষ করি আলোচনাটা এটা বলে যে যারা এসে বলবেন যে এতদিন কোথায় ছিলেন, দয়া করে তারা একটু এতদিনের কাজটা দেখবেন। যদি মনে করেন কথা বলা দরকার, প্রশ্ন করা দরকার, তাহলে একটু দেখবেন। দেখে তারপরে যদি মনে হয় যে এতদিন কোথায় ছিলেন বলেন, তাহলে আপত্তি নেই, কিন্তু না দেখে বলবেন না। শেষ করি আরেকটা কথা বলে, জামাতের অনেকে আসছেন আমার ওয়ালে, এসে কথা বলছেন, গালাগালিও করছেন অনেকে, রাগ ক্ষোভও ঝাড়ছেন অনেকে। জাতীয় সঙ্গীত, আমি সবসময় বলি যে জামাত সবসময় ভুল রাজনীতি করে, এবং ভুল রাজনীতি করার কারণে জামাতের মূল্যও দিতে হচ্ছে। মুখে ধরেন এত এত কথা বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ভুল রাজনীতি করার কারণে জামাতকে কি ভয়াবহ মূল্য দিতে হয়েছে। 71-এ ভুল রাজনীতি করেছে, 96-তে ভুল রাজনীতি করেছে, আরও আগে আমি ফেললাম না।
এখনও জামাতের রাজনীতিটা ভুল। জামাতের নেতারা এতদিন চুপচাপ ছিলেন, কথা বলতে পারছিলেন না, এখন এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষিপ্ততা দেখাচ্ছেন, আমাদেরকে বিষোদ্গার করছেন। করেন বিষোদ্গার, সমস্যা নেই, কারণ জামাতের রাজনীতির সঙ্গে আমার রাজনীতি মিলবে না, আমার ভীষণের মিলবে না, আমার অবস্থানের মিল হবে না। আপনি দ্বিমত করতেই পারেন, গালাগালি করতে চাইলে তাও করেন, আমার খুব বেশি আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, একবার নিজে আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে বলেন যে এখন আমি জাতীয় সঙ্গীতের আলোচনাটা কেন তুললাম? এখন কি জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা তোলার মতো সময়? একটা মীমাংসিত বিষয়, জাতীয় সঙ্গীত আছে, তো আপনার সমস্যাটা কি? আপনি জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা গা ঢাকা দিয়ে আছে তারা এসে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পেল, তার মানে তাকে আপনি রাজনীতিতে আনার সুযোগ দিলেন। জামাতকে এরকম অনেকগুলো বিষয় বুঝতে হবে আমাদেরকে গালাগালি করার আগে। সঠিক রাজনীতি না করলে জামাত এবার আরেকবার মূল্য দিবে। যাই হোক, জামাতের মূল্য দেওয়া আমার দায়িত্ব নয়, আমার দেখা আমার দায়িত্ব নয়, বিএনপি কী করবে সেটা দেখার আমার দায়িত্ব নয়, এমনকি আওয়ামী লীগ নিয়ে দেখাও দায়িত্ব নয়। কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলছি এই কারণে যে শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে পালিয়েছে, সেই কারণে এটা নিয়ে কথা বলতে হবে, তার বিচার হতে হবে। আর আপনারা যারা এটা দেখেন তারা দয়া করে বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে বিষয়কে সামনে আনেন, মন্তব্য করেন, গালাগালি করবেন না, বিষোদ্গার করেন, কিন্তু সেটাকে দেখে শুনে বুঝে। আমি আমারটা বলার চেষ্টা করলাম, কতখানি বোঝাতে পারলাম জানি না। আপনারা নিজেরা বুঝে নিয়ে যদি সামনের দিনগুলোতে আগান, আমার ধারণা যে সামনের দিনগুলো আমাদের সবার জন্য মঙ্গলজনক হবে।